রাতে সেজুতি আর রুদ্রকে এক ঘরে শুতে দেয়া হল। এই নিয়ে কেউ আপত্তি করল না। সবাই জানে তারা স্বামী স্ত্রী। গত রাত থেকে জেগে থাকায় আজ ৯টা বাজতে না বাজতেই কোনো এক ঘরে ঘুমিয়ে গেল সেজুতি। রুদ্র এক সময় গিয়ে কোলে করে তাদের জন্যে বরাদ্দ করা ঘরে নিয়ে এলো ওকে। অন্যান্য অতিথিরা মেঝেতে বিছানা করে শুয়েছেন। শুধু কুটুমদের জন্যেই ঘর রাখা হয়েছে। একটা ঘরে সেজুতির মামি দুজন আর অরুণা। অন্য ঘরে অভ্র আরিশা। মেয়েটা একদম চুপচাপ। বসার ঘরে পুরুষ কজন। আরেকটা রুমে রুদ্র সেজুতি। ৩টি শোবার ঘর দখলে। মুনারাকে নূরজাহান সাথে নিয়ে ঘুমালেন। ওকে সেই পছন্দ করেছিলেন ছেলের জন্যে। বিভেদ তখন সৃষ্টি হল যখন আমির শহরে গেলেন চাকরির জন্যে। নূরজাহান চেয়েছিলেন মুনারা তার সাথে গ্রামে থাকুক। কিন্তু আমির নাছোড়বান্দা। সেই ইনিয়ে বিনিয়ে নিয়ে গেলেন মুনারাকে। মুনারা নীরব ছিলেন। স্বামীর সঙ্গে থাকতে কোন মেয়ে না চাইবে? এই নীরব থাকাটাই পছন্দ হল না নূরজাহানের। সেই থেকেই মুনারাকে অপছন্দ করে বসলেন। এই যে আজ সারাটা দিন একটা কথাও বলেনি। ঈদে বেড়াতে এলেও খেই খেই করতেন। সুন্দর করে কথা বলা যেন ত্যাগ করেছিলেন। যদিও মুনারা ওসব কোনোদিন ধরতেন না। আজ দুজন দুপাশ ফিরে শুলেও ঘুম কারোর চোখেই ধরা দিল না। একজনের স্বামী আর অন্যজনের সন্তান হারানোর শোক। বুক ভরা বেদনায় দুজনেই কেঁদে মুচড়ে উঠল। একে অন্যকে আঁকড়ে ধরল সান্ত্বনা দিতে। মুনারা মা সমতুল্য একটা বুক পেয়ে সমানে কাঁদলেন। একটা সময় তার মনে পড়ল আমিরের শেষ ইচ্ছে, সেজুতি আর রুদ্রর বিয়ে। মুনারা নূরজাহানকে একে একে সব ঘটনা জানালেন। আমিরের কবর যেহেতু এখান থেকেই যদি ওদের বিয়ে পড়ানো যেত। নূরজাহান অনেকক্ষণ ভাবলেন। গ্রামে থাকলেও তার মন মানসিকতা কোনো দিন গ্রাম্য হয়নি। সায় দিলেন। তবে ঠিক করলেন ৩ দিন পর করবেন এই আয়োজন। ৩ দিনের দিন আমিরের মাগফিরাতের জন্যে মিলাদ দেয়া হল। সেদিন ও আরেক দফা কান্নার রোল পড়ল বাড়িতে। তারপর দিন সবার রওনা দেয়ার কথা থাকলেও নূরজাহান বাধা দিলেন। মুরব্বি মানুষের কথা ফেলল না কেউ। একদিন থেকে গেলে তার মুখ হাসি ফুটলে ক্ষতি কি? পরদিন সকাল থেকে বাড়িতে আয়োজন শুরু হল। উঠোনে রান্নাবান্না, দই মিষ্টি সব দিয়ে ভরে গেল গোটা নিবাস। অনেকেরই প্রশ্ন জাগল, এত আয়োজন কিসের? সেজুতি আরিশা বার মায়ের কাছে জিজ্ঞেসও করল। তিনি উত্তর দেননি। বলেছেন তোদের দাদু জানে। ওরা আর নূরজাহানকে গিয়ে প্রশ্ন করেনি। দাদুর সাথে সম্পর্ক খারাপ না হলেও অতটা মাখামাখিও না। ছোট থেকে মায়ের সাথে কোরাকরা কথা বলা নারীটিকে ভয়ই পায় দুজন। তাই আর অত ভালো মিলমিশটা হয়নি। দুপুরের দিকে কাজীকে দেখেই সবার চক্ষু চড়ক গাছ। মরা বাড়িতে কাজী, এ যেন অনেকেই মেনে নিতে পারলেন না। কিন্তু কাউকে কোনো তোয়াক্কা না করে নূরজাহান ঘোষণা দিলেন আজকেই সেজুতি আর রুদ্রর বিয়ে পড়ানো হবে। এর আগে মুনারা অরুণার থেকে অনুমতি নিয়েছে অবশ্য। সন্ধ্যা আর আফিফা তাৎক্ষণিক বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নেন। কিন্তু নূরজাহানের হুমকিতে দমে গেলেন। এখন বাইর হইলে এই বাড়িতে আর পাও রাখতে পারবি না। আমি মইরা গেলেও না। আফিফা থেমে গেলেন। সন্ধ্যা মোড়ামুড়ি করল। মায়ের হাত ধরে টানল। তার পক্ষে রুদ্রর বিয়ে দেখা সম্ভব না। তাও আবার সেজুতির সাথে। আগের বিয়ের খবর শুনেই কষ্টে বুক ফেটে গেছিল। আর এখন তো মরেই যাবে। কিন্তু আফিফা নড়লেন না। তার মায়ের বয়স হচ্ছে। আজ বাদে কাল কি হয় বলা যায় না। চোখের সামনে দুটো সন্তানের লাশ দেখেছে। কত কষ্ট পেয়েছে সেই জানে। এখন যদি এই তুচ্ছ বিষয়ে মাকে কষ্ট দিয়ে মায়ের সঙ্গ হারায়, সে কি ভালো থাকবে? কোনো দিন না। সন্ধ্যাকে উল্টো এক ধমক দিতেই মেয়েটা হনহন করে ঘরে ঢুকে খিল দিয়ে বসল। আফিফা লম্বা নিঃশ্বাস ফেলে জানলা দিয়ে কবরস্থানের দিক তাকালেন। সেখানের নতুন কবরটা তার একটা মাত্র ভাইয়ের। যে ভাইটা ছোটবেলায় আপা করত। বায়না পূরণ না হলে তার চুল ধরে টানত। আফিফা শাড়ির আঁচল মুখে চেপে কেঁদে ফেললেন। শেষ দেখায় আমিরকে কি কটু কথাই না শুনিয়ে এলেন। সেদিন যদি জানত ওটাই শেষবারের মতো দেখছে ভাইকে, ভুলেও এরকম করত না। ভাইয়ের মাথা কোলে নিয়ে বসে থাকতেন। মেয়ের অপমানে এত চেতে যাওয়া উচিত হয়নি। আর না হয়েছে আমিরকে কথা শোনানো। মেয়ের জন্যে একজন না একজন ভালো ছেলে ঠিক পাবেন। কিন্তু হারানো ভাইটাকে, সে কি আর ফিরবে? বিয়ের কথায় রুদ্র নির্লিপ্ততা রইলেও সেজুতি বেঁকে বসল। তার বাবার মৃত্যুর 4 দিন পার না হতেই সে বিয়ে করবে? এও সম্ভব। কিছুতেই রাজি হচ্ছিল না। অনেকে বোঝালো, অনেকভাবে। বিয়ের সাথে মানুষের মৃত্যুর সম্পর্ক নেই। শেষে মুনারা বোঝালেন, এটাই তোর বাবার শেষ ইচ্ছে। এবার তো ফিরে যাবি ঢাকায়। রুদ্র যদি তোকে ঘরে তুলতে চায়,
চাইবেই তো। সারাক্ষণ তোর সাথে সাথে থাকা ছেলেটা কি তোকে একা ও বাড়িতে রাখবে? আর তাছাড়া আমিও ও বাসায় থাকব না। সেজুতি অবাক হয়ে বলল, তবে কোথায় থাকবে মা? জানতে পারবি। এখন আর অমত করিস না। তোর বাবার সামনেই বিয়েটা হয়ে যাক। মানুষটাও একটু শান্তি পাক। এমনিতেই মহাপাপ করে ফেলল। জানি না কবরের আযাব কত ভয়ানক হবে। মেয়ের এইটুকু দেখে যদি শান্তি পায়। সেজুতি ডুকরে কেঁদে মাথা নাড়ল। সে রাজি। ৩টা নাগাদ বিয়ে সম্পন্ন হল ওদের। সাইন করার সময় সেজুতি বাবা বাবা বলে কেঁদেছে। রুদ্র ঠিক করল রাতেই ফিরবে। কিন্তু ফেরার সময় মুনারা আর সায় দিলেন না। তিনি থেকে যাবেন এখানেই। স্বামীর কবরের পাশে কাটিয়ে দেবেন শেষ নিঃশ্বাস অবধি। নূরজাহানের হাত ধরে কাতর গলায় বললেন, আম্মা, আমাকে আপনার সাথে রাখবেন না? নূরজাহান মুনারাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। শেষ সময় যেন চৈতন্য ফিরল আফিফার। সেও এসে দুজনকে একসাথে জাপটে ধরে অশ্রু ঝরায়। পেছনের সব কিছুর জন্যে ক্ষমা চায়। সেজুতি মাকে ছাড়া কিছুতেই ফিরবে না। আরিশাও না। তাদের মা তাদের সাথে থাকবে। তারা কেঁদে কেটে অস্থির। মুনারা সেই আগের মতো মেয়ে দুটোকে ধমকালেন, বোঝালেন, আদর করলেন, জড়িয়ে ধরে দুই মেয়ের মাথায় চুমু খেলেন। জামাইদের হাতে সপে দিয়ে বললেন, খেয়াল রেখো, ওরা ওদের বাবার রেখে যাওয়া আমানত। রুদ্র অনেক জড়তা কাটিয়ে জবাব দিল, আপনি চিন্তা করবেন না মা, আমি ওর খেয়াল রাখব। সেজুতি মুখ হাঁ করে চেয়ে থাকল। অরুণা মুচকি হাসলেন। মুনারার চোখ চিকচিক করে উঠল রুদ্রর প্রথমবার মা ডাকায়। মাথায় হাত বুলিয়ে বললেন, খুব ভালো থাকো তোমরা, দোয়া করি। টানা ৩ দিন ঘুম হয়নি। ছোটাছুটি করেই কেটেছে। কখনো বা সামলাতে হয়েছে বিষণ্ণ, দুঃখী মানুষগুলোকে। অথচ এই অবসাদ, এই ক্লান্তি সামান্যতম কাবু করতে পারল না রুদ্রকে। সেজুতিদের বাড়ির দোরগোড়ায় নামিয়ে দিয়েই সে ছুটল ভিন্ন উদ্দেশ্যে। অরুণা, অভ্রর অনেক প্রশ্নেরও জবাব দিল না। এটা যে সম্পূর্ণ নিজের মধ্যে আবদ্ধ একটা ব্যাপার। আরিশা সেজুতি দুজনেই মন মরা। তাদের ঠোঁটে এক ফোঁটা হাসির দেখা নেই। সেজুতি ভীষণ অন্যমনস্ক। তার উদাসীনতা আজ সব কিছুকে ছাপিয়ে গেল। এই যে তার প্রিয় মানুষটা এত জার্নি করেও ঘরে না ফিরে চলে গেল কোথাও, বিষণ্ণতার ভিড়ে সে খেয়ালই করেনি। তার মন পড়ে আছে গ্রামের বাড়িতে বাঁশগাছের নিচে বাবার কবরটায়। কখনো মায়ের কালি পড়া দুটো গভীর চোখে। সামনের দিনগুলো ভাবলেই কান্নায় বুক ফেটে আসে। ওই যে বলা হয় না, যায় দিন ভালো, আসে দিন খারাপ। সেজুতির ভবিষ্যৎ ভেবেই বুক চিরে নদী বইছে। বাবাকে ছাড়া মাকে ছাড়া কিভাবে কাটবে তার? মায়ের কাছে ইচ্ছে করলেই ছুটে যাওয়া যাবে। কিন্তু বাবা, সে মানুষটা যে ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। সেজুতি ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। এরপরে চিৎকার করে কেঁদে উঠল। তাকে রুদ্রর রুমে দিয়ে গিয়েছেন অরুণা। অভ্র আরিশার সঙ্গে আছে। তিনি রান্নাঘরে এসেছিলেন ওদের সবার জন্যে কফি বানাতে। বিশেষ উদ্দেশ্য অবশ্য সেজুতি। সব সময় খিলখিল করে হাসতে থাকা, বকবক করতে করতে মুখ ব্যথা বানানো মেয়েটার এই রূপ ভাবলেই ভেতরটা মোচড় দিচ্ছে কষ্টে। সেজুতির কান্নার শব্দ পেতেই হাতের কাজ ফেলে ছুটলেন অরুণা। দৌড়ে গিয়ে ওর মাথাটা বুকে নিয়ে পিঠে হাত বোলালেন। সেজুতিও অরুণাকে আঁকড়ে ধরল। অপষ্ট বোঝা কণ্ঠে বায়না ধরল, বাবার কাছে যাব। অরুণা দীর্ঘশ্বাস ফেললেন। রুমের মধ্যে বড় করে বাঁধানো রুদ্রর ছবিটার দিক তাকালেন। সেজুতিকে তার ছেলের চেয়ে বেশি ভালো কেউ সামলাতে পারে না। দেখেছে তো কদিন। কিন্তু এভাবে এত তাড়াহুড়ো করে কোথায় ছুটল ছেলেটা? কি এমন কাজে? আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। এক ঝাপটা পানি মুখে পড়তেই হকচকিয়ে উঠল রেয়ান। ধরফর করে চোখ মেলে সামনে তাকাল। প্রথমে সব ঝাপসা, এরপর সময় নিয়ে পরিষ্কার দৃষ্টি মেলে চাইল ওই পাশের মানুষটার দিকে। লম্বা চওড়া, প্রশস্ত দেহের এক তাগড়া যুবককে দেখে ভ্রু কোচকাল। যুবককে চিনতে অসুবিধে হল না রেহানের। মুখের আদলে যেন স্পষ্ট তার তরুণ বয়সের প্রতিচ্ছবি। রেহান আপাদমস্তক নিরীক্ষণ করল। এই ছেলেটির নামধাম সে শুনেছে, তার সম্পর্কে জেনেছে, সার্চ ইঞ্জিনে ছবি, টেলিভিশনে তার অফিস উদ্বোধন সবটা দেখেছে। কিন্তু আজ একদম সরাসরি চোখের সামনে দেখল বলে বিস্ময় যেন পলক ফেলতে ভুলে গেল। রুদ্র পাশে দাঁড়ানো বিশ্বের দিক তাকায়। বিস্মর ঠোঁটে রাজ্যজয়ের হাসি। আরও একবার নিজের ক্ষমতা প্রমাণে সে আপ্লুত। নিজের দলের সদস্যর প্রতি গর্বিত। সত্যিই সে ক্ষমতাবান। না হলে কানাডা থেকে কাউকে ধরে আনা সহজ কাজ ছিল না। রুদ্র তাকাতেই বিশ্ব মনোযোগ দিল ওর দিকে। রুদ্র সূক্ষ্ম হাসল।
তুষ্ট কণ্ঠে বলল, ইমপ্রেসর মজুমদার, আপনি এত তাড়াতাড়ি কাজটা করবেন আগেই বুঝেছিলাম। আপনি বলেই সম্ভব হল। বিশ্বের চওড়া বুক গর্বে আরও চওড়া হল। হেসে কর্মর্দন করে বলল, আপনার কাজ হেলায় রাখি কি করে চৌধুরী? কথামতো আপনার দ্বিগুণ উপহার বাড়িয়ে আমি 3 গুণ করে দিলাম মজুমদার। বাহ, এই না হলে রুদ্র রৌশন চৌধুরী। রুদ্র রেহানের দিক এক পলক তাকাল। রেহান বিহবল চেয়ে রয়েছে, কোনো কিছুই মাথা ঢুকছে না। রুদ্র ঠান্ডা চোখে চেয়ে থেকেই বিশ্বকে বলল, আই নিড সাম স্পেস, উইল ইউ? বিশ্বর ইঙ্গিত ধরতে অসুবিধা হয় না। চারপাশে দাঁড়ানো লোকদের চোখের ইশারায়, হাতের ইশারায় ডেকে নিয়ে কক্ষ ত্যাগ করল। রেহান পেছনে বেঁধে রাখা হাত ছোটাতে চাইলেন। পা দুটোও বেঁধে রেখেছে এরা। যতটুকু মনে পড়ছে জগিংয়ে বেরিয়েছিল ভোরে। হঠাৎ পেছনে থেকে নাকে কেউ কিছু চেপে ধরল। তারপর সব অন্ধকার। রেহান এবার বুঝতে পারল, আসলে তাকে কিডন্যাপ করেছে। আর সেটা করিয়েছে স্বয়ং রুদ্র। রেহানের বিস্ফোরিত দৃষ্টি রুদ্রর পানে নিক্ষেপ হল। এই কদিন এই কক্ষে বন্দি সে। চোখ মিলেই দেখল এই অন্ধকারে ডুবে থাকা ঘরটা। কিন্তু বুঝে ওঠেনি তখন, কোথায় আছে, জায়গাটা আসলে কোথায়। সে যে বাংলাদেশে ভুলেও আন্দাজে আসেনি। দুদিনের মধ্যে একটা লোক শুধু দুপুর বেলা আসত। তারপর মুখ খুলে দিয়ে খাবার খাইয়ে আবার চলে যেত। একবেলা খেয়ে থেকে বাকি দুবেলা কাটিয়ে দেয়াই হয়ে উঠল গত 3 দিনের রুটিন। লোকটাকে রেহান কোনো প্রশ্ন করেও উত্তর পায়নি। এরা তাকে কিডন্যাপ কেন করল, কিসের উদ্দেশ্যে, শতবার জিজ্ঞেস করেও লাভ হয়নি। রেহানের ঘাম ছুটে গেল। বুঝতে পারল সে রুদ্রর খপ্পরে পড়েছে। ধরা পড়েছে জালে। খুব ভুল করল রুদ্রকে হালকা ভাবে নিয়ে। ছোটবেলার শান্ত ছেলেটা কতদূরই বাকি করবে এই চিন্তাটাই আজ তাকে ডোবাল। রুদ্রর ব্যাপারে যতটুকু খোঁজখবর নিয়েছিল তাতে তুখোর ব্যবসায়ী ব্যতীত কোনো বিশেষ কিছু পায়নি। কিন্তু এই ছেলে যে তলে তলে আন্ডারওয়ার্ল্ডে যাতায়াত করে কে জানত। আর এরা নিশ্চয়ই কোনো মামুলি মাফিয়া হবে না। হলে কানাডা থেকে কাউকে কিডন্যাপ করে বাংলাদেশ অবধি আনার দম থাকত না। কিন্তু সে যে দেশে নেই, কানাডায়, রুদ্র জানল কি করে? রফিক বলেছে? রফিক কেউ তো কখনো বলেনি। তাহলে? চিন্তিত রেহান হঠাৎই ওতনাদ করে উঠল মাথায়। টান 8 ঘণ্টা ধরে মুখে লাগানো স্কচটেপটা রুদ্র টান মেরে খুলেছে। রেহান থায় মুখ বিকৃত করে রুদ্রর দিক তাকাল। রুদ্র হেসে প্রশ্ন করল, কেমন আছেন রেহান চৌধুরী? রেহান উত্তর দিল না। রুদ্র একদম সামনে বসেছে। তার নিশ্চল দৃষ্টি রেহানের ওপর। জীবনের সমীকরণে বাবা ছেলের সম্পর্কের নোংরা হিসেবের ফলাফল শূন্য এল। রুদ্র হতাশ নয়, তবে আহত। বাকি সন্তানের মতো একটা বটগাছের মতো ছায়া দেয়া বাবার হাত তারও চাই। কিন্তু আফসোস, সামনের মানুষটা শুধুই তার প্রতিপক্ষ আজ। এক কথায় শত্রু, পিতা নামক ভয়াবহ শত্রু। রেহানকে চুপ দেখে রুদ্র ঈষৎ ঝুঁকে বলল, পাচ্ছেন? রেহান স্পষ্ট জবাব দিল, কেন পাব? রুদ্র ভ্রু নাচাল। তাই? হ্যাঁ তাই। রুদ্র বাঁকা হাসল। পায়ের কাছে রাখা কার্টুন বাক্স থেকে ধারালো একটা ছুরি তুলল হাতে। রেহানের দিক শীতল চোখে তাকাতেই রেহানের বুক ধক করে ওঠে। একবার ছুরির দিক চেয়ে রুদ্রর দিক চায়। কি করতে চাইছ তুমি? রুদ্র চোয়াল শক্ত করে ছুরি দিয়ে আঘাত করার ভান করতেই রেহান চেঁচিয়ে বলল, নো, আমাকে মেরো না। রেহান চোখ খিচে বুঝে ফেলেছে। রুদ্র শব্দ করে হেসে ফেলল। চোখ খুলল রেহান। রুদ্রর অট্টহাসি গায়ে জ্বালা ধরিয়ে দিল। লম্বা শ্বাস নিয়ে কিরমির করে বলল, তুমি আমার সাথে মজা করছ? এভাবে বেঁধে রেখে ভয় দেখাচ্ছ আমায়? হ্যাঁ দেখাচ্ছি। রুদ্রও পাল্টা চেঁচাল। বাজখাই কণ্ঠে রেহান ভরকে যায়। আপনার অনেক বড় শাস্তি পাওনা আছে রেহান চৌধুরী। অনেক বড় শাস্তি। রেহান তিরস্কার করে বলল, বাবার নাম ধরে সম্বোধন করছ? এই শিক্ষা দিয়েছে নাকি তোমার মামা তোমায়? রুদ্র 2 ভ্রু উঁচিয়ে বলল, তাহলে আপনি আমার সব খোঁজ রেখেছেন? রেহান জিভ দিয়ে ঠোঁট চাটল। সত্যিই সে রুদ্রর খোঁজ খবর নিয়েছে। অথচ উদ্দেশ্য ছিল অসৎ। অনেকবার চেয়েছে রুদ্রর স্কুলে গিয়ে দেখা করতে, ইনিয়ে বিনিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসতে। আরেক দফা বড় লোক শ্বশুর পেলেও রেহানের মন পড়েছিল অরুণার ভাগের সম্পত্তিতে। সাথে যদি রুদ্রকেও নিজের কাছে এনে আটকে রাখতে পারেন, তবে সোনায় সোহাগা হতো। আনিসের ভাগ্নের প্রতি ভালোবাসা সে দেখেছে। রুদ্রকে নিয়ে রেহান এমন নাটক করতে চাইল যাতে আনিস ভাবে রুদ্র বিপদে। বাধ্য হয়ে নিজের টুকুও লিখে দেয় রেহানকে। কোটি কোটি টাকার সম্পত্তি,
চিটাগংয়ের ৩৩ বিঘা জমির লোভ রেয়ানকে পাগল বানিয়ে ফেলছিল দিন দিন। স্বপ্নেও দেখত সে সব পেয়েছে, কিন্তু আনিস এক মুহূর্ত রুদ্রকে একা ছাড়ত না। স্কুল কলেজে দিয়ে আসত নিয়ে আসত। হাল ছেড়ে রেহান কানাডায় পাড়ি জমাল। তারপরও খোঁজ নিচ্ছিল রুদ্রর সফলতায় যেন রাগের আগুনে ঘি ঢালত। আজ এই সব তার হওয়ার কথা ছিল। রাগে ক্ষিপ্ত হয়ে রফিককে বলে আরও বেশি করে জ্বালাত, কষ্ট দিত অরুণাকে। তুমি কি করে জানলে আমি কোথায় ছিলাম? রেহানের কণ্ঠ স্বল্প কাঁপল। রুদ্র হেসে বলল, রফিককে নিজের চামচা হিসেবে রাখলেন, অথচ তার খোঁজ খবর নিলেন না? সে এখন কোথায় জানতেও চাইলেন না? রেহান চোখ বড় করে বলল, তার মানে রফিক বলেছে? কিন্তু ও কি করে জানল? আর ওকে কি করেছ তুমি? তেমন কিছুই করিনি, শুধু হাত পা বেঁধে ফেলে রেখেছি, এই যে আপনাকে যেমন রাখছি। তবে পার্থক্য এটাই, আপনার মতো ওর চামড়াটা সুন্দর নেই। সেখানে রের দাগগুলো একদম কালো হয়ে গিয়েছে। রুদ্রর নিরুদ্বেগ ভঙ্গিমায় রেহান ঢোক গিলল। রুদ্র আবার বলল, ও কিন্তু আমায় বলেনি আপনি কোথায়। জানলে না বলবে। ওর সাথে আপনার শেষ কথোপকথন দিয়ে আমি আন্দাজ করেছি। ওই যে বলেছিলেন আপনি আমার ধরাছোঁয়ার বাইরে, এটাই যথেষ্ট আমার বুঝতে। ছেলের বিচক্ষণতার জোর দেখে রেহান অবাক না হয়ে পারল না। রুদ্র দম ফেলে বলল, সে যাক, আপনাকে এত কৈফিয়ত কেন দিচ্ছি আমি? এখানে আপনি আমার দ্বারস্থ, তাই কৈফিয়ত দেবেন আপনি। রেহান হাসল। কৈফিয়ত? রেহান চৌধুরী তোমাকে কৈফিয়ত দেবে? দেবেন। মুখ থেকে কি করে কথা বের করতে হয় আমি জানি। রুদ্রর দৃঢ় কণ্ঠ। রেহান বিস্ফোরিত নেত্রে চেয়ে বলল, এখন কি বাবার গায়ে হাত তুলবে তুমি? রুদ্র চোখ সরু করল, কে বাবা? ও আপনি? তা আমিও তো ছিলাম কারো সন্তান। সে তো সেই সম্পর্ক তুচ্ছ করে আমাকে রতে চেয়েছিল। আমার মাও ছিলেন কারো স্ত্রী, অথচ তার স্বামীর চক্রান্তেই এতগুলো বছর তার পাগলা গারদে কেটে গেল। কেন? সম্পর্কের দোহাই শুধু নিজের বেলায় দিচ্ছেন রেহান চৌধুরী? রেহান কপাল কুঁচকে বলল, আমি চাইনি তুমি পৃথিবীতে আসো। তোমার মায়ের খামখে আন্ডারস্কোর। রুদ্র থামিয়ে দিল, এসব শুনতে চাইছি না। তবে আমি আপনাকে মারব না ফর শিওর। কারণ মশা মাছি মেরে রুদ্র হাত নষ্ট করে না। রুদ্র, চেঁচাবেন না। সামান্য স্কোচটেপের কাছে যার কণ্ঠ রোধ হয় তার এত তেজ কোত্থেকে আসে? রুদ্রর বিদ্রূপে রেহান ফুঁসে বলল, সেদিন তোমার হাতে গুলি করানোটা ভুল ছিল। বুকে করলে আজ এই দিন আমাকে দেখতে হতো না। রুদ্রর দৃষ্টি থমকে রইল ক্ষণিক। রেহান মুখ ফসকে বলা কথাটা খেয়াল করতেই চুপসে গেল। নিজের ওপর মারাত্মক রাগ লাগল। কোথায় এখন ইমোশনাল হয়ে রুদ্রর থেকে ছাড়া পেতে হবে তা নাকি বলে দিল এটা? রুদ্র হেসে ফেলল ঠোঁট কামড়ে। অন্যদিক ফিরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবার তাকাল। হাতের ছুরিটা এপিঠ ওপিঠ করে প্রশ্ন করল, আমার মাকে বিয়ে করেছিলেন কেন? ভালোবাসতেন নাকি সত্যিই টাকার জন্যে? রেহান এলোমেলো পাতা ফেলল চোখের। রুদ্র চেয়ে থাকল উত্তরের আশায়। সে ঠিক কি শুনতে চাইছে জানে না, তবুও ইচ্ছে করছে বাবা নামক তথাকথিত লোকটা একবার বলুক, হ্যাঁ ভালোবেসে করেছি। রেহান সোজাসাপটা জবাব দিল, টাকার জন্যে। রুদ্র চোখ বুজে নিল। যতটা শক্ত হয়ে এসেছিল লোকটাকে দেখে অর্ধেক মুচড়ে পড়েছে। ছোটবেলার স্মৃতিগুলো মানস্পটে ভেসে উঠেছে। সত্যিটা যতদিন অবধি অজানা ছিল, মায়ের পাশাপাশি তো এই লোকটার জন্যেও কেঁদেছে, দুঃখ পেয়েছে, হাহাকার করেছে। এতগুলো বছরের ভালোবাসা কেন ঘৃণার দেয়াল গলে বাইরে আসতে চায়? কিসের তাগিদে? রুদ্র নিজেকে বোঝায়, নরম হওয়া চলবে না। সামনের মানুষটা শুধুই অপরাধী, যে তোর মায়ের জীবনটা প্রতিনিয়ত নরকে পরিণত করেছে। রুদ্র ফের প্রশ্ন করল, আমার মায়ের প্রতি কোনো দিন ভালোবাসা আসেনি আপনার? 7 বছর সংসার করেও না? রেহান থমকাল। প্রথমেই উত্তর দিতে পারেনি। সময় নিয়ে বলল, আমার উদ্দেশ্য ছিল তোমার নানা ভাইয়ের সম্পত্তি। প্রথম দিন আনিসের সাথেও বাড়িতে গিয়েই আমার চোখ ধাঁধিয়ে যায়। লোভ জাগে। সেটা প্রকট হয় অরুণাকে দেখার পর। অরুণার চোখে নিজের জন্যে প্রেম অনুভূতি খুব সহজে বুঝে ফেলায় আমি ঠিক করে নিয়েছিলাম ওকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করব। আর ওর ওসিলায় সম্পত্তি হবে আমার। কারণ ভালো ছাত্র হওয়া সত্ত্বেও ঘুষের অভাবে আমার চাকরি হয়নি। আর একটা চাকরির জন্যে জুলিনাকে বিয়ে করতে পারছিলাম না। তাই টাকার প্রতি আলাদা নেশা ধরে গেছিল। অরুণাকে মনে হয়েছিল তার সহজ সুন্দর ধাপ। রুদ্র শুকনো ঢোক গিলল। মা বাবার ভালোবাসার গল্প ছেলেমেয়ে গাল হাত দিয়ে শোনে। আর সেখানে তাকে শুনতে হচ্ছে বাবার মাকে ঠকানোর রচনা।
রুদ্র নিজের ভাগ্যকে ধিক্কার জানাল। ফের প্রশ্ন করল, আপনার দ্বিতীয় স্ত্রী, সন্তান, তারা জানেন আপনার এই কুকর্মের কথা? রেহান হঠাৎই অস্থির হয়ে বলল, ওদের এসবের মাঝে টানবে না, ওরা কিছু জানে না। রুদ্রর বুকটা কেমন কেঁদে ওঠে। ছোট বাচ্চাদের মতো ঠোঁট দুটো কেঁপে ওঠে। রেহানের চোখে মুখে স্পষ্ট টান, ভালোবাসা ফুটে উঠল মাত্র। অথচ নিজের জন্যে নয়, অন্য সন্তানদের জন্যে। অথচ এই লোকটা তাকে মেরে ফেলতে চেয়েছিল কেন? সেও তো সন্তান, তারই ঐশ্বজাত সন্তান। অবশ্য চাইবে না কেন? সে যে চাইনি রুদ্র পৃথিবীতে আসুক। রুদ্র সময় নিল, পরের প্রশ্ন ছুড়ল, আমার মাকে পাগল বানিয়ে রাখার কারণ কি স্বার্থ ছিল আপনার? রেহান ভ্রু কুঁচকে মাথা নামাল। এইসব উত্তর দিতে বিরক্ত লাগছে তার। আমার মনে হয় এসব তোমার মা তোমাকে বলেছে। তাহলে আবার জিজ্ঞেস করার কারণ কি? উত্তর দিন আমার। রুদ্র হাতমুঠো করে ঘুষি মারল চেয়ারের হাতলে। রেহানের হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। অপারগ হয়ে বলল, কোনো স্বার্থ ছিল না, পৈশাচিক আনন্দ পাচ্ছিলাম আমি। অরুণা আমার সব প্ল্যানে জল ঢেলে দিয়ে তোমার নামে সম্পত্তি লিখে দিয়েছিল। আর এমনভাবে উইল করেছিল, কোনো দিক থেকে উপায় রাখেনি যাতে আমার স্বপ্নটা পূরণ হবে। তাই রাগ জেদ চেপে বসেছিল ঘাড়ে। ওকে কঠোর শাস্তি দেয়ার জন্যে মনস্থির করলাম। কিন্তু সবে জুলিনাকে বিয়ে করেছি তখন। আনিসের দেয়া চাকরির জোরেই জুলিনার বাবা আমাদের সম্পর্ক মেনেছিলেন। এখন এসব খুন খারাবিতে জোরালে সমস্যা হতো ভেবে পিছিয়ে যাই। অন্য প্ল্যান বের করি, যাতে ও বেঁচে থাকবে কিন্তু ওর আপনজনেরা ধারেকাছেও ঘিসতে পারবে না। দগ্ধে দগ্ধে মরবে, মৃত্যু অবধি শান্তি পাবে না। আর দাবার গুটি হিসেবে ব্যবহার করেছিলাম তোমাকে। এই রাস্তাটা অবশ্য অরুণাই দেখিয়েছে আমায়। ফ্ল্যাটের সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লেগেছিল। ও ভেবেছে আগুন আমি লাগিয়েছি আর তুমি আগুনে পুড়ে মরেছ। আর ওর সেই ভয়টাকেই কাজে লাগিয়ে এই চাল চেলেছি আমি। ততদিনে তোমার নানা ভাই, মামা এরাও ফিরে আসে। আমার তোমাদের কাছে থেকে যাওয়ার কোনো কারণ ছিল না। সম্পত্তি পাবনা বলেই জঞ্জাট মুক্ত থাকতে নিজেকে মৃত প্রমাণ করে জুলিনাকে নিয়ে কানাডায় চলে গেছিলাম। একদিকে আমি আরামের জীবন কাটাবো আর অরুণা জানবে আমি সর্বদা ওকে নজরে রাখছি, এই ভেবে কারো কাছে মুখ খুলবে না। রুদ্রর মনে হলো সামনে একটা পশু বসে আছে, যার চেহারা কেবল মানুষের ন্যায়। তীব্র ক্রোধে ফেটে পড়ে চেয়ারের পায়ে লাথি মারল। সঙ্গে সঙ্গে ভেঙে ছিটকে গেল সেটা। পা ভাঙা চেয়ারের সাথে সাথে রেহান ঝুঁকে পড়ল একদিকে। হকচকিয়ে তাকালো রুদ্রর পানে। রুদ্র রাগে হিসহিস করে বলল, অনেক বড় ভুলে করেছেন আপনি। অনেক বড় ভুল। আপনি জন্মসূত্রে আমার পিতা বলে নিজের হাতকে সম্বরণ করতে হচ্ছে আমার। আমি কিন্তু জানোয়ার নই, না হলে এই মুহূর্তে মাটিতে পুঁতে দিতাম আপনাকে। একটু থেমে, আপনার দেখানো পথেই আমি হাঁটব রেহান চৌধুরী। এই শাস্তি দেয়ার শিক্ষায় আপনিই হবেন আমার গুরু। রুদ্রর ঠোঁটের দুর্বোধ্য হাসি দেখে রেহানের গলা শুকিয়ে এলো। ভয়ে ভয়ে শুধাল, কি করতে চাইছো তুমি? গত রাত পার হয়ে এখন আবার রাত 10টা বাজে। এতগুলো ঘণ্টা পার হয়েছে অথচ রুদ্রর খোঁজ নেই। ফোনটাও সুইচ অফ। চিন্তায় অস্থির অরুণা ঘোলা দেখছেন চোখে। ছেলেটা সেই যে বেরিয়েছে লাপাত্তা তারপর থেকে। অভ্র সমানে ডায়াল করছে ওর নম্বরে। অফিসেও খোঁজ নিয়েছে। লাগাতার পায়চারি করছে ছেলেটা। ভাইয়ের জন্যে চোখে মুখে কি অস্থিরতা। অভ্র শেষবার ডায়াল করেও পেল না। ব্যর্থ হয়ে কান থেকে ফোন নামিয়ে বলল, না, এখনও বন্ধ বলছে। আরিশা দীর্ঘশ্বাস ফেলে বোনের দিক তাকাল। কাঁদতে কাঁদতে দাগ বসে গেছে গালে। বাবা মায়ের দুঃখ, তাতে আবার যোগ হয়েছে স্বামী শোক। একটা দানাও মুখে তোলেনি সেজুতি। অভ্রর কথাটা শুনতাই সেজুতি কেঁদে উঠল আবার। উনি কোথায় গেলেন? আরিশা বোনকে সান্তান দিতে বুকে নিল। অভ্রর দিক ফিরে বলল, থানায় একটা জিডি করা দরকার। অভ্র ঠোঁট কামড়ে ভাবল, মাঝখানে রুদ্রর নম্বর থেকে মেসেজ এসেছিল, আমার ফিরতে যতই দেরি হোক না কেন, থানার আশেপাশেও যাবি না। অভ্র দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, কিন্তু আন্ডারস্কোর তুমি কিন্তু করছো? ভাইয়া এখনও ফিরলেন না। আল্লাহ না করুক কোনো বিপদ হলে? জানা বাবা, একটা ডায়েরি করে আয়, দেখ যদি পাওয়া যায় ওকে। অরুণার কণ্ঠটা করুণ শোনাল। অভ্র মাথা নেড়ে সামনে হাঁটা ধরবে হঠাৎ মেন গেটে গাড়ির শব্দ। সবাই একযোগে চমকে গেল। পরপর বাজল ডোরবেল। একে অন্যকে দেখে হুড়মুড়িয়ে সদর দরজার দিক এগোল ওরা। ততক্ষণে সার্ভেন্ট দরজা খুলে দেয়ায় ক্লান্ত পায়ে ভেতরে ঢুকল রুদ্র। বা হাতে কোট, এলোমেলো শার্ট, অগোছালো চুল,
আর চোখ দুটো অপেক্ষাকৃত লাল হয়ে ফুলে আছে। রুদ্র সিঁড়ির দিক এক পা বাড়াতে যাবে কোত্থেকে অরুণা এসে বুকের ওপর আছড়ে পড়লেন। হুটহাট হওয়ায় রুদ্র ভরকালো। মায়ের হাউমাউ কান্নার শব্দে সম্বিত ফিরল তার। বাকিরা এসে দাঁড়িয়েছে কেবল। রুদ্র সবার দিক একবার একবার তাকাল। বিষণ্ণ প্রত্যেকের চেহারার সাথে একটা মুখশ্রী দেখে হৃৎপিণ্ড থেমে গেল যেন। অভিমানী চোখ দুটো তার দিকেই চেয়ে। রুদ্র বুঝল গোটা একদিন খোঁজ না নিয়ে না দিয়ে বাইরে থাকায় সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়ে ফেলেছে। মায়ের মাথায় হাত বোলাল রুদ্র। মায়ের মুখটা দুহাতে তুলতেই সে রাগে রুদ্রর গালে একটা চর বসালেন। যদিও আস্তে, কেঁদে কেটে একাকার করে বললেন, কোথায় ছিলি কাল? একটা খবর অবধি নিসনি। আচ্ছা খোঁজ না হয় নিলি না, কিন্তু নিজের তো একটা খবর দিবি। আমরা মানুষ না, আমাদের চিন্তা হয় না? রুদ্র হাসল, অল্প হাসি, ক্লান্তিতে চোখ বুজে আসছে। মাকে কিছু বলতে যাবে দেখল সেজুতি চলে যাচ্ছে সিঁড়ি বেয়ে। রুদ্র চোখ ফিরিয়ে মাকে ঠান্ডা গলায় বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আটকে গেছিলাম মা, চেয়েও জানাতে পারিনি। অরুণা কান্না থামালেন কোনো মতে। অভ্র কাঁধে হাত রেখে বলল, তুমি ঠিক আছো ভাই? রুদ্র বলল, এখন ঠিক আছি। অরুণা শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, তুই ঘরে যা, আমি তোর জন্যে এক গ্লাস শরবত করে পাঠাই। খেয়েছিস কিছু? মুখটা কি শুকিয়ে গেছে, খাবার খেয়ে নিবি নাকি? রুদ্র মাথা নাড়ল, অবসন্ন কণ্ঠে বলল, বিশ্রাম নেব আগে। ঠিক আছে যা তাহলে। রুদ্র সিঁড়ি ভেঙে ধীর পায়ে উঠতে নেয়। কয়েক ধাপ এগিয়ে থেমে আবার মায়ের দিক তাকাল। অরুণা রান্নাঘরে যেতে নিচ্ছিলেন। রুদ্রর ডাকে ফিরে তাকিয়ে বললেন, কিছু বলবি? তোমার জন্যে সারপ্রাইজ আছে মা, তৈরি থেকো। কি সারপ্রাইজ? বলে দিলে সারপ্রাইজ থাকলো কই? তবে জানি না সারপ্রাইজটা তোমার জন্যে সুখের হবে নাকি দুঃখের। রুদ্র ঘরে চলে যেতেই অরুণা বাকিদের দিক চেয়ে বললেন, এই ছেলে এমন রহস্য করে কথা বলা কার থেকে শিখল? রুদ্র রুমে ঢুকে দেয়াল হাতড়ে সুইচ টিপল। পুরো ঘর আলোকিত হল সঙ্গে সঙ্গে। একটি মানুষের অনুপস্থিতিতে রুদ্রর মুখের অন্ধকার কাটল না। সেজুতি ঘরের কোথাও নেই। রুদ্র কোটটাকে বিছানায় ফেলল, হাতঘড়ি খুলল, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বুঝল এতে হবে না, লম্বা গোসল দরকার। তবেই যদি মাথা ঠান্ডা হয়। গোসল শেষে দীর্ঘ সময় পর বের হল। ট্রাউজারের সাথে বাদামি রঙের টি শার্ট পরে চুল মুছতে মুছতে রুমের আশপাশ দেখল। সেজুতি এখনও আসেনি এ ঘরে, নাকি পাশের ঘরে ঘাপটি মেরে বসে আছে? একদিন বাড়ি না ফেরায় এত রাগ। রুদ্র ঘর থেকে বের হতে নিয়েও থেমে গেল। খোলা বারান্দায় হুহু করে বাতাস বইছে, সাথে উঠছে কোনো রমণীর নীল রঙের ওড়না। রুদ্র মুচকি হাসল, মহারানী তাহলে এখানে। সেজুতি বারান্দার রেলিং ধরে বাইরে তাকিয়েছিল। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ঈষৎ নড়েছে সোজা হয়ে দাঁড়াল। তবুও ঘুরে তাকাল না। রুদ্র দুই রেলিং ধরে হাতের মাঝে আবদ্ধ করতেই শরীর পূর্বের ন্যায় ঝাঁকুনি দিয়ে ওঠে সেজুতির। রুদ্র ঠান্ডা থুতনি সেজুতির কাঁধে রাখল, দুহাতের মধ্যে আরও শক্ত করে জড়িয়ে ধরে তেমনি শক্ত এক চুমু খেল কাঁধের জোড়া তিলটায়। এই তো, এখন তার সমস্ত ক্লান্তিভাব উবে গেল। মনটাও কেমন ফুরফুরে হয়ে এলো মুহূর্তে। এই মেয়ের নিকট নির্ঘাত জাদু আছে। কিন্তু ফুরফুরে মেজাজ বেশিক্ষণ টিকল না। সেজুতি ছোটাছুটি শুরু করতেই রুদ্র বিরক্ত হল। আগের থেকেও দৃঢ় করল বাঁধন। নিরেট কণ্ঠে বলল, আমার শক্তির সাথে আপনি পারবেন না সেজুতি। সেজুতি চোখা দৃষ্টিতে রুদ্রর দিক চাইল। তার গাল কটমট করছে রাগে। রুদ্র তোয়াক্কা করে না, টুপ করে নাকের ডগায় চুমু খেতেই সেজুতি ঠোঁট ভেঙে হুহু করে কেঁদে ফেলল। রুদ্র হতভম্ব হয়ে গেল আচমকা। পরমুহূর্তে মনে পড়ল আমিরের কথা। রেহানের চক্করে সব ভুলে বসেছিল। রুদ্রর রাগে দুঃখে নিজের মাথায় বাড়ি মেরে মরে যেতে ইচ্ছে হল। মেয়েটা সদ্য বাবা হারিয়েছে, তার এখন ওর পাশে থাকা প্রয়োজন ছিল, আর সেখানে ও কিনা। তার ওপর বাড়িও ফেরেনি এক রাত। শীত। রুদ্র তৎক্ষণাৎ সেজুতিকে বুকের মধ্যে নিয়ে বলল, সরি সেজুতি। বিশ্বাস করুন ইচ্ছে করে এমন করিনি। আপনার বিশ্বাস হয় আমি ইচ্ছে করে আপনার থেকে দূরে থাকতে পারব? এত ব্যস্ততায় সব বেরিয়ে গেছিল মাথা থেকে। সেজুতি কাঁদতে কাঁদতে বলল, বাবা ছাড়া আমার পৃথিবীটা শূন্য। আর আপনি পাশে না থাকলে আমি নিজেই শূন্য হয়ে যাব রুদ্র। আমাকে এভাবে একা ফেলে কোথাও যাবেন না। আমার ভয় করে, খুব ভয়। রুদ্র সেজুতির মুখ তুলে সযত্নে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, যাব না, কথা দিলাম। খেয়েছেন আপনি? সেজুতি সাথে সাথে বলল, খেতে ইচ্ছে করছে না আমার। রুদ্র ঘোর আপত্তি জানিয়ে বলল,
এসব বললে চলবে না, এখন খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে। যে মানুষ চলে গিয়েছে তার জন্যে হাহুতাশ করলে সে ফিরবে না, কিন্তু এই যে আমিটা আছি, আমার জন্যে আপনাকে আগের মতো হতে হবে। একদম সেই মেয়েটা যার বকবক শুনলে রুদ্রর মাথা ধরে যেত, বুঝলেন? সেজুতি হাসল না আজ, তবে মাথা নাড়ল। বুঝেছে সে। কি অবস্থা করেছেন মুখ চোখের। এরই মধ্যে অরুণা ঘরে খাবার দিয়ে গেলেন। বুদ্ধি করে সেজুতির জন্যেও এনেছেন তিনি। মেয়েটা কাল রাত থেকে ভালোমতো খায়নি। দুপুরে জোর করে এক লোকমা ভাত মুখে দিতে পারলেও বাকি বেলা না খেয়েই কাটিয়েছে। অরুণা যেতেই রুদ্র সেজুতিকে বিছানায় মুখোমুখি বসাল। কোনো বাক্যবায় না করে সুন্দর করে ভাত মেখে একবার নিজে খেল, একবার সেজুতিকে খাওয়াল। সবশেষে মুখ মুছিয়ে দিয়ে কপালে চুমু এঁকে বলল, শুয়ে পড়ুন, আপনার ঘুম দরকার। আর আপনি? আমিও ঘরে আছি। সেজুতি অবাক হয়ে বলল, কেন? রুদ্র বলতে চাইছিল না। উসখুস করতে দেখে সেজুতি উদ্বিগ্ন হয়ে বলল, কোনো সমস্যা? আমাকে বলুন। কিছু হয়েছে? রুদ্র শুকনো ঠোঁট ভিজিয়ে বলল, আপনার সাথে ঘুমালে নিজেকে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে পড়ে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। আর যতদিন না আপনি নিজেকে সামলাতে পারছেন আমাকে তো এটা করতেই হবে। সেজুতি হা করে চেয়ে থেকে রুদ্রর চলে যাওয়া দেখল। পুরো কথাটা মাথায় ঢুকতেই তার শোক রোগ সব উবে গেল হাওয়ায়। লজ্জায় আর্স্ট হয়ে তোরাক করে শুয়ে পড়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেলল। পরদিন সকালে নাস্তার টেবিলে রুদ্রর দুটো হুকুম জারি হল। ১. অভ্র যেন আরিশাকে নিয়ে ঘুরতে যায়। আর ২. অরুণা আর সেজুতিকে বলল তৈরি হতে। আরিশা গাইগুই করল। বাবার শোক এখনও কাটেনি সেখানে ঘুরতে যাওয়া, কিন্তু রুদ্রর এক কথা যেখানে তার গড়িমসি খাটবে না। চুপচাপ যেতে রাজি হল। অরুণা হাজার বার বললেন, সবাই যখন বের হবে একসাথে গেলে হয় না? রুদ্রর এখানেও এক কথা, যা বলল তাই করতে। অরুণা ভাবলেন গতকালকে সারপ্রাইজ বিষয়ক হয়তো, তাই আর কথা বাড়ালেন না। সেজুতি কোনো প্রশ্নই করেনি। কেন যাবে, কোথায় যাবে, এসব প্রশ্ন করার মানসিকতাও তার ছিল না। সে উঠে বাধ্য মেয়ের মতো গিয়ে তৈরি হয়ে নিচে নামল। অভ্ররা বের হওয়ার সময় রুদ্র ওর হাতে কার্ড ধরিয়ে দিয়ে বলল, আরিশাকে শপিং করিয়ে দিস। কিন্তু ভাই আমার কাছে টাকা আছে। এটা আমি তোকে দেইনি, আমার ছোট বোনকে দিয়েছি। রুদ্র দেখল আরিশা মৃদু হাসছে। স্বস্তির নিঃশ্বাস বের হল তার। যাক, অবশেষে একজনের মুখে হাসি ফুটল। অন্যজনের সেই প্রাণবন্ত রূপটা যে কবে ফিরবে কে জানে। অভ্র বের হওয়ার পর রুদ্র দুজনকে সাথে নিয়ে গাড়িতে বসল। থামালো ঠিক এসাইলমের সামনে এসে। অরুণা কাচের বাইরে থেকে এসাইলমটা দেখতেই হোঁচট খেলেন। প্রশ্ন নিয়ে রুদ্রর দিক তাকাতেই রুদ্র ইশারা করল, নামো। সেজুতি নেমে বলল, এখানে কেন এসে আন্ডারস্কোর। ভেতরে গেলেই উত্তর দেব। অরুণার পুরনো ভয় ফিরে এসেছে। এই এসাইলমের প্রতিটি ইট বালুকনা তার আর্তনাদের সাক্ষী তার নির্ঘুম রাতগুলোর। খপ করে রুদ্রর হাত চেপে ধরে বললেন, আমি ভেতরে যাব না রদু, ভয় লাগছে আমার। রুদ্র মায়ের হাত মুঠোয় নিয়ে বলল, তোমার ভয় পাওয়ার দিন শেষ মা, আমি আছি তো, চলো। অভয় পেয়ে শান্ত হলেন অরুণা। তবুও যেন চোখের সামনে বীভৎস অতীত ভাসছে। ম্যানেজারের চেম্বারে অন্য একটা লোক দেখে ভ্রু কোচকাল সেজুতি। এটাকে, রফিক কোথায়? ভাবতে ভাবতেই পা মেলাল রুদ্রর পেছনে। রুদ্র ঠিক সেখানে এসে থামল যেখানে অরুণা ছিলেন। অরুণা সেজুতি একে অপরকে দেখছে। এখানে কেন এসছে কিছুই বুঝতে পারছে না। দুজন একই সাথে রুদ্রকে একবার দেখে গার্ডদের ভেতর তাকাতেই চমকে উঠলেন অরুণা। সমগ্র শরীর থরথর করে কেঁপে উঠল। স্তব্ধ কণ্ঠনালী ঠেলে বেরিয়ে এলো অতি সূক্ষ্ম আওয়াজ, রেহান নামটি শুনে স্তব্ধপ্রায় সেজুতি। এই নাম বহুবার কানে এসেছে তার। এই নামের সাথেই তো জড়িয়ে রুদ্রর মায়ের যত দুর্ভোগ, রুদ্রর যত আক্ষেপ। যে মানুষটা শক্ত হাতে, পাথর মনে, আর বিকৃত মস্তিষ্কে নিজের কোমল স্ত্রী সন্তানের মন নিয়ে খেলেছে, ঠকিয়েছে, প্রতারণা করেছে। একটা সুস্থ মানুষকে তার সন্তানের প্রাণনাশের ভয়ে ফুটবল করেছে পাগল সেজে থাকতে। যে কিনা নিজেও সেই সন্তানের পিতা। সেই জঘন্য মানুষটাকে অবাক নেত্রে পা থেকে মাথা অবধি দেখল সেজুতি। বসে আছে রেহান, ঘাড়টা হেলে আছে একপাশে। লক্ষ্য করে বুঝল রেহানের বসে থাকা আসনটি হুইল চেয়ার। পরনে লম্বা পাঞ্জাবি, সাদা পায়জামা, চোখ দুটো খোলা অথচ পাতা পড়ছে না। সেজুতি ভ্রু কুচকে রুদ্রর দিক চাইল। তার নিশ্চল চোখ দুটো বাবার দিকেই নিবন্ধ। অভিব্যক্তিহীন রুদ্রকে ঠাউর করা দুঃসাধ্য সেজুতির। সে আবার তাকাল রেহানের দিকে।
হ্যাঁ, মানুষটার ব্যাপারে যতটুকু শুনেছে একদম ঠিক। মুখের আদল অবিকল রুদ্রর মতো, যেন রৌদ্রর পৌর জীবনের প্রতিবিম্ব। সেজুতির ভাবনা কাটল একটা আওয়াজে। অরুণা বসে পড়েছেন মাটিতে। সেজুতি চমকে রুদ্রর দিক তাকাল। সেই নিরুদ্বেগ, যেন জানত মায়ের এমন আচরণের কথা। অরুণা চিৎকার করে কেঁদে উঠতেই সেজুতি ধরফর করে তার পাশে বসল। উদ্বিগ্ন হয়ে বলল, আন্টি কাঁদবেন না, শরীর খারাপ করবে। রুদ্র ধীরে সুস্থে মায়ের সামনে হাঁটু ভেঙে বসল। কিছু বলতে যাবে হুট করে অরুণা গালে বেশ জোরে একটা চর বসালেন ওর। সেজুতি থমকাল, বিস্ফোরিত তার দৃষ্টি। অরুণা ক্ষেপে রুদ্রর কলার চেপে ধরলেন। কিরমির করে বললেন, অসভ্য ছেলে, এই জন্যেই আমি চাইনি তোকে কিছু জানাতে। আমি জানি এসব তুই করেছিস। কি করেছিস তুই রেহানকে? নিজের বাবাকে পাগল বানাতে তোর বুক কাঁপল না? অবশ্য আমি কাকে কি বলছি, রক্ত তো রক্তের মতোই হবে, তাই না? যেমন বাবা তার তেমন ছেলে। রুদ্র শান্ত। মা তুমি আন্ডারস্কোর। অরুণা লাল চোখ রাঙিয়ে বললেন, চুপ কর তুই। বাবার ওপর প্রতিশোধ নিলি, তাই না? আমার গর্ভকে কলুষিত করলি এভাবে? এই শিক্ষা পেয়েছিস তুই? রুদ্র অবাক হয়ে বলল, উনি তোমার সাথে যা করেছেন তারপরেও এসব বলবে? হ্যাঁ বলবো, কারণ আমি আর রেহান আলাদা। ও আমার সাথে যা করেছে তার জন্যে আমাকে ওর সাথে তাই করতে হবে? রেহান আমাকে স্বার্থে বিয়ে করেছিল। আর আমি করেছিলাম ভালোবেসে। আমি যেমন তোর ক্ষতি চাইনি তেমন রেহানেরও চাই না। কিন্তু তুই আমার ছেলে হয়ে এরকম কি করে করতে পারলি রদু? কি করে পারলি? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোর কেউ নই। অরুণা গর্জে উঠলেন। সেজুতি কাতর চোখে রুদ্রর থেকে দৃষ্টি ফিরিয়ে এদিক ওদিক তাকাল। হাসপাতালের মধ্যে এসব সিন ক্রিয়েট হলে খুব সমস্যা হবে। কিন্তু অদ্ভুতভাবে কেউ এলো না এদিকটায়। আন্টি আপনি শান্ত হন। উনি আন্ডারস্কোর। তুমি থামো, কোনো কথা বলো না। সেজুতি চুপ করে গেল। রুদ্র মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বলল, এটা কোনো সিনেমা বা সিরিয়াল চলছে না মা, যে একপাক্ষিক তুমি বলেই আবে আর আমি শুনব। তোমার নিজের কথা শেষ হলে এবার আমার বলা উচিত। অরুণা চোখ মুছে ভ্রু কুঁচকে বললেন, আর কি বলার আছে? অস্বীকার করতে পারিস তুই এসব করিসনি?
হোস্টেলে পাড়ি জমালেন, তারপর ভাবলেন পাশ করে বের হলেই প্রস্তাব পাঠাবেন ও বাড়িতে। তার আগেই অরুণার সঙ্গে রেহানের বিয়ের খবর পেয়ে ভেঙে পড়লেন পুরোপুরি। আনিস অবশ্য বন্ধুর হাবভাবে বুঝেছিলেন, কিন্তু যেখানে অরুণা চায় রেহানকে, সেখানে আর মেহরাবের কথা তোলেননি তিনি। মাত্র 1 মাস হয়েছে মেহরাব এখানে বদলি নিলেন। কাগজ কলমের ঝামেলা ঝক্কি পোহাতে গিয়ে দেরি করে শিফট হতে পারলেন। তারপর একদিন রুদ্রর সাথে দেখা হল। ছোটবেলায় ছেলেটাকে বহুবার দেখেছেন তো, রুদ্রও তাকে চিনত, তবে জানত না মেহরাব এখানে বদলি হয়েছে। তার মধ্যে রেহানের ব্যাপারটা, রুদ্র প্রায় দিশেহারা ছিল, কারণ রেহান সম্পূর্ণ সুস্থ একজন ব্যক্তি। তাকে পাগল বানিয়ে রাখা সম্ভব হবে না। সে তো আর অরুণার মতো পাগলের অভিনয় করবে না। উপায় খুঁজতে রুদ্র মেহরাবকে সব খুলে বলল। বিশ্বাস ছিল মেহরাব সাহায্য করবেন। হলও তাই। মেহরাব এক কথায় রাজি হলেন। অরুণা এত বছর পাগল হয়েছিলেন সে জানত না, আর 5টা মানুষের মতো ভেবেছিলেন অরুণা মৃত। যদি জানতেন হয়তো তখনও একটা সুয়াব পেতেন জীবনটা গোছানোর। রুদ্রর কাছে সব সত্যি জেনে চাপা একটা ক্ষোভ তাকেও জেকে ধরল। এই ধূর্ত লোকটার জন্যেই তো সে পেলেন না অরুণাকে, আর না রইল ফিরে পাওয়ার কোনো উপায়। রুদ্রর আওয়াজে ঘোর ভাঙল মেহরাবের। আমার অনুরোধ আঙ্কেল, আপনি ওনার প্রতি কোনো রকম মায়া দেখাবেন না। মেহরাব গম্ভীর হয়ে বললেন। দেখাব না রুদ্র? রেহানের হটকারিতায় শুধু অরুণা নয়, আমার জীবনটাও এলোমেলো হয়ে গেছিল। একটা শাস্তি যে ওর আমার থেকেও পাও না। মেহরাবের জলজল চোখ দেখে রুদ্র নিশ্চিন্ত হল। উঠে যেতে নিলে মেহরাব আমুদে কণ্ঠে বললেন, আনিসের কাছে শুনলাম বিয়ে করেছ। জি। তা বউকে নিয়ে বাড়িতে এসো একদিন। আসব, আগে সব ঠিক হোক। আসছি এখন। ঠিক আছে। রুদ্র দরজা অবধি গিয়ে পেছনে ফিরে বলল, দেখবেন ওই গার্ডদের দিকটায় যেন কেউ না যায়। আমার মায়ের সাথে যা যা ঘটেছে সবটার পুনরাবৃত্তি আমি চাই। তুমি ভেবো না, আমি একজন ওয়ার্ড বয়কে ঠিক করে রেখেছি যে এসবের দিকে খেয়াল রাখবে। কিছু হলেই আমি তোমায় জানাব। বেশ, তবে আমার মনে হয় রেহানের দ্বিতীয় পক্ষকে তোমার জানানো উচিত। ওদেরও জানার অধিকার আছে রেহান কত বড় দোষী। রুদ্র একটু ভেবে বলল, তার দরকার নেই। ওর পরিবার ওকে খুঁজে খুঁজে হয়রান হবে, অথচ পাবে না, এটাই রেহানের শাস্তি। আর যেখানে আমার মা নিজের সাথে এত কিছু ঘটার পরেও স্বামীকে ঘৃণা করতে পারেনি, সেখানে ওরা তো বহু ভালোবাসায় মানুষ। ওরা পারবে তার কি নিশ্চয়তা? উল্টে আমার সাজানো সব প্ল্যান ভেস্তে যাবে। এখন পেশেন্টের বাড়ির লোক হিসেবে আমি যেটা করব তখন পারব না। রেহান চৌধুরীকে যথাযথ শাস্তি দিতে না পারলে আমারও শান্তিতে ঘুম আসবে না আঙ্কেল। আপনি বুঝবেন না আমার যন্ত্রণা। মেহরাব মাথা নাড়লেন। ওকে, তুমি যা ভালো বুঝবে। আমি তোমার সাথে আছি মাইশন। থ্যাংক ইউ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অরুণার জ্ঞান গাড়ির মধ্যেই ফিরেছে। তারপর থেকে নির্লিপ্ততা রইলেন তিনি। রেহান সম্পর্কিত একটা কথাও বললেন না। চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা লাগালেন। সেজুতি ডাকতে চাইলে রুদ্র বারণ করল। বলল, মায়ের একা থাকা দরকার। অভ্র আরিশা তখনও ফেরেনি। সেজুতি ঘরে গেল চেঞ্জ করতে। কাপড়চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে, হঠাৎ হাজির হল রুদ্র। সেজুতি আটকে গেল ওর এক ডাকে। দাঁড়ান। সেজুতি পেছনে ঘুরে বলল, হু। রুদ্র এগিয়ে এসে সেজুতির হাত থেকে কাপড়গুলো নিয়ে টেবিলে রাখল। হাত ধরে বিছানায় বসাল। সেজুতি কপাল কুঁচকে চেয়েছিল। রুদ্র শটান কোলের ওপর শুয়ে পড়তেই ভ্রু টানটান হল। শিরশির করে উঠল শরীর। রুদ্র চোখ বন্ধ করে বলল, মাথা টিপে দিন, ব্যথা করছে। সেজুতি বিনা বাক্য ব্যয় রুদ্রর মাথা টিপে দিতে দিতে বলল, আন্টি হঠাৎ এত চুপ হয়ে গেলেন কেন? আন্টি বলছেন কেন? আমার মা কি আপনার মা নয়? রুদ্রর ক্ষীণ আওয়াজ। হ্যাঁ, আসলে অভ্যেস হয়ে গেছিল। এখন থেকে মা ডাকব। রুদ্র মুচকি হেসে পাশ ফিরল। সেজুতির পেটে মুখ গুজে দিয়ে বলল, লক্ষ্মী বউ। সেজুতির অন্তঃস্থল জুড়িয়ে গেল। লজ্জা লজ্জা আভায় গাল দুটো লালচে হল। শিহরণ যেন রন্ধ্রে রন্ধ্রে বইছে। অনেকক্ষণ চলল নীরবতা। রুদ্র চোখ খুলে সেজুতির মুখটা দেখছে। কোনো একদিক চেয়ে অন্যমনস্ক সে। রুদ্র জিজ্ঞেস করল, কি ভাবছেন? হু, না কিছু না। আমি বুঝি ভুল বললাম? আপনি কিছু ভাবছিলেন। সেজুতি উসখুস করতে করতে বলল, আসলে ভাবছিলাম আপনার বা আন্ডারস্কোর। সেজুতি থেমে গিয়ে একটু সময় নিয়ে বলল, রেহান চৌধুরীর কথা ভাবছিলাম। রুদ্র সূক্ষ্ম হাসল। মেয়েটা তার কথা ভেবেই বাবা শব্দে আটকে গেল।
সেজুতি নিজে থেকেই বলল, একদিন উনি আন্টিকে পাগল বানিয়ে আপনাদের সবাইকে কত কষ্ট দিলেন। আর আজ উনি সেই গারদে বন্দী। একেই বুঝি বলে, ধর্মের কল বাতাসে নড়ে। আসল আমিও কিন্তু প্রথমে আন্টির মতো ভেবেছিলাম আপনি এসবের পেছনে দায়ী। কিন্তু যখন আপনি বললেন তখন বুঝলাম আপনি নিজে কিছুই করেননি। দাঁড়ি, অনেক শান্তি পেয়েছিলাম। শত হলেও উনি আপনার বাবা, তাই আর কি। সেজুতি মিনমিন করে বললেও রুদ্র শুনতে পেল। সে শান্ত চোখে সেজুতির মুখটা দেখল। মনে মনে বলল, আমি নিজে কিছু করলে উনি বেঁচে থাকতেন না। কোথাও না কোথাও লোকটার তো বইছে আমার শরীরে। তাই হয়তো হৃদয় কেঁপেছিল। কিন্তু আমি এ কথা কাউকে জানাব না। মা জানলে আমাকে ঘৃণা করবে, দূরে ঠেলে দেবে। ওইটুকু সময়ে আমি মায়ের চোখে ঘৃণা দেখেছি সেজুতি। আপনি যে আমার মায়েরই আরেক চরিত্র। আপনাদের রুষ্টতা আমি মেনে নেব কি করে? পৃথিবীর এই দুটো মানুষ ছাড়া আমি অচল। প্রায় 2 সপ্তাহ খানেক কেটেছে তারপর। আজ রুদ্রর ফিরতে বেশ রাত হল। এ কদিনের অভ্যেস মতো সে এসেই ঢুকল অন্য ঘরটায়, যেখানে সেজুতি প্রথম এসে থেকেছে। রুদ্র একেবারে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হল। ঘড়ির কাঁটায় তখন 12:30 পেরিয়েছে। রুদ্র ভাবল সবাই ঘুমোচ্ছে। সেজুতিও কি ঘুমিয়েছে? রুদ্র শোবার আগে একবার সেজুতির ঘরের দিক এগোল। অবশ্য ওটা তো তারই ঘর। সব দিকের পরিস্থিতি ঠিক হলে দুজনের হবে, রুদ্র আর সেজুতির। রুদ্র আস্তে ধীরে ভেজানো দরজা খুলল। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। পা বাড়াতেই জুতোর নিচে নরম কিছু বিঁধল। অতি কোমল যা। রুদ্র মাথা ঘামায় না, সুইচ টিপে লাইট জ্বালায়। ভেবেছিল সেজুতি ঘুমিয়ে থাকবে, একবার দেখেই চলে যাবে নিজেও। লাইট জ্বলতেই উল্টে একটা বর্ষর হোঁচট খেল। চোখ দুটো আংশিক বেরিয়ে এলো প্রায়। বিছানা থেকে শুরু করে সমস্ত ঘর ফুল দিয়ে সাজানো। বিছানায় পেতে রাখা সাদা চাদর, রজনীগন্ধার এক একটা মালা ওপর থেকে সোজা মাটি ছুঁয়েছে। ফ্লোরে ছড়ানো ছেটানো গোলাপের পাপড়ি। আর বিছানার মধ্যে গুটিসুটি মেরে বসে আছে সেজুতি। রুদ্র হকচকিয়েছিল ভীষণ। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি অনেকক্ষণ সময় নিল স্নায়ুতে পৌঁছাতে। যখন বুঝল, মাথায় ঢুকল, তখন সমস্ত শিরদাঁড়ায় শীতল স্রোত বইল ভালো লাগার। এটা তার বাসর ঘর, বিছানার ওপর ওটা তার বউ। কিন্তু কে করল এসব? রুদ্র ভাবনাটা পাশে ছুঁড়ে ফেলল। এখন ওসব ভাববে না সে। মাথার মধ্যে বর্তমান মুহূর্ত ছাড়া কিচ্ছু থাকবে না। রুদ্র দরজার লক লাগাল। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। সেজুতি লম্বা ঘোমটা টানেননি, তবে প্রচণ্ড হাত পা কাঁপছে তার। এই সব আয়োজন অরুণা, অভ্র, আরিশা এই 3 জনের। অবশ্য পূর্বে তার মতামত নেওয়া হয়েছে। সেজুতি মতো দেবে কি, সেই শুনেই লজ্জায় লাল হয়ে গিয়েছিল। তারপর আরিশা সুন্দর করে শাড়ি পরিয়ে বসিয়ে দিয়ে গেল। বেনারসিটা অভ্রকে দিয়েই আনিয়েছিলেন অরুণা। রুদ্রর উপস্থিতি টের পেলে সেজুতির ধুকপুকানি বাড়ল ক্রমশ। কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে দাঁড়াল সে। রুদ্রর দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই। থুতনি বুকে রেখেই সে নিচু হল রুদ্রকে সালাম করতে। চট করে ধরে ফেলল রুদ্র। সেজুতি তাকাতেই রুদ্রর মুগ্ধ চোখ আটকে যায়। শক্ত করে দুবাহু ধরে রেখে পা থেকে মাথা অবধি নিরীক্ষণ করে নেয়। সেজুতি লজ্জায় এক হাত নুয়ে গেল রুদ্রর দৃষ্টিতে। রুদ্র সম্মোহনের মতো আওড়াল, মাশাল্লাহ। এরপর কপালে দীর্ঘ এক চুমু আঁকল। সেজুতির হাত দুটো গিয়ে বুকে ঠেকল তার। রুদ্র ভ্রু উঁচিয়ে বলল, এসব কার প্ল্যান? সেজুতি মাথা নামিয়ে বলল, সবাই মিলে করেছে, নেতৃত্বে আমার শাশুড়ি মা। রুদ্র মুক্ত শ্বাস নিয়ে সেজুতির দিক তাকাল। ওকে ঘুরিয়ে কাঁধে থুতনি রেখে বলল, আমরা কি সামনে এগোব? কুণ্ঠাবোধে আর মাথা তুলতে পারল না সেজুতি। রুদ্র ফিসফিস করে বলল, আপনি যা বলবেন তাই হবে। সেজুতি পরপর শ্বাস ফেলল। দুহাতে খামচে ধরা শাড়িটাকে ছেড়ে অনেক সাহস নিয়ে ঘুরল রুদ্রর দিকে। রুদ্র একযোগে চেয়ে আছে, চোখের মধ্যে তীব্র তৃষ্ণা। সেজুতিকে পাওয়ার তৃষ্ণা। সেজুতি পায়ের আঙুলে ভর দিয়ে টুপ করে রুদ্রর গালে চুমু খেল। রুদ্র চোখ বড় করে তাকাতেই হেসে বুকে মুখ লোকাল সে। রুদ্র যেন পেয়ে গেল উত্তর। এক মুহূর্ত দেরি না করেই সেজুতিকে তুলে নিল কোলে। সেজুতির পিঠ এসে ঠেকল গোলাপের পাপড়ি ছড়ানা বিছানায়। মনে হল রুদ্রর চোখের দিক তাকালেই সে খুন হবে। রুদ্র ফের একবার কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি সেজুতি, তোমাকে ভালোবেসেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ হয় আমার। আমার ধ্যান জ্ঞান জুড়ে এই তুমিটাই থেকে যেও। রুদ্রর মুখের প্রথমবার তুমি ডাকটায় সেজুতির শরীরের শিরায় শিরায় এক অদ্ভুত অনুভূতি খেলে গেল।
চোখ বুজে সে তিরতির করে কাপা ঠোঁট নেড়ে বলল, যাব না, কারণ আমিও তোমায় ভালোবাসি __। কথাটুকু আটকে যায়, সম্পূর্ণ হয় না, তার আগেই রুদ্র আঁকড়ে ধরে দুই ঠোঁট। চুম্বনের তীরতায় সেজুতির শ্বাসপ্রশ্বাস ফুরিয়ে আসে, উত্তাল ঢেউ বয়, মাথা তোলে এতদিনের কামনা বাসনা। রুদ্রর ঠোঁট নেমে আসে গলায়, সময়ে সময়ে সে স্পর্শ গড়িয়ে যায় সেজুতির সমস্ত শরীরে। বলিষ্ঠ দেহের নিচে ছটফটায় সেজুতি, চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে বালিশ ছোঁয়, সাথে আষ্টপৃষ্ঠে আঁকড়ে নেয় স্বামী নামক ভালোবাসার মানুষটাকে, যার প্রত্যেকটা স্পর্শে সিক্ত হতে চায় তার প্রতিটি লোমকূপ। ভোরের আজান পড়েছে, সূর্য উঠতে আরও দেরি, ঘুম ছুটে গেল সেজুতির। কাপড়বিহীন দেহটা নড়েছে উঠতেই বুঝল গলার কাছে মুখ গুজে ঘুমিয়ে আছে রুদ্র। সেজুতি অনেকক্ষণ চেষ্টার পর রুদ্রকে সরাতে সক্ষম হল। বেগ পোহাতে হয়েছে, একদিকে সতর্ক ছিল রুদ্রর ঘুম না ভাঙে। আলগোছে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হল। নামাজ শেষে খোলা বারান্দায় গিয়ে দাঁড়াল। আকাশে কোনো তারার অস্তিত্ব নেই, সাদা মেঘ ভাসছে। সেজুতি সেদিকে চেয়েই প্রশান্ত শ্বাস ফেলল। পরপর তার চোখ দুটো ভিজে উঠল আমিরকে মনে করে। সেজুতি সে পথে চেয়েই বোঝা কণ্ঠে বলল, আমি ভালো আছি বাবা, ওনার সঙ্গেই ভালো থাকব। আপুও ভালো আছে, শুধু মা ভালো নেই। তুমি যে তাকে একা করে চলে গেলে এখন কি হবে? মা যে তোমায় বড্ড ভালোবাসে বাবা। খুব করে চাইলাম মাকে এখানে আনতে, মা এলো না। ভাড়া বাড়িটাও ছেড়ে দিল জানো। ওখানে তোমার স্মৃতিগুলো আর আমাদের জন্যে অবশিষ্ট রইল না। বাবা, তুমি ওনাকে অপছন্দ করতে, কিন্তু তোমার মেয়ে অজান্তেই ওনাকে ভালোবেসে ফেলল। আর বিশ্বাস করো আমি কোনো ভুল করিনি। তোমাদের পরেই প্রথম আমাকে কেউ এত ভালোবাসছে, আগলে রাখছে। আমি সত্যিই ভাগ্যবতী, তোমার মতো বাবাও পেয়েছি আর ওনার মতো একজন স্বামী। ও বাবা, তুমি দোয়া করবে তো আমাকে, যেন সারা জীবন আমি এভাবে ভালো থাকি। হঠাৎই দুটো হাত পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরায় চমকে উঠল সেজুতি। না দেখেও স্পর্শ চিনে ফেলল। মুচকি হেসে বলল, এত তাড়াতাড়ি উঠলে যে? রুদ্র সে কথার উত্তর না দিয়ে আকাশের দিক চেয়ে একটু জোরে বলল, শ্বশুর বাবা, আমিও আপনার মেয়েকে খুব ভালোবাসি। আপনি চিন্তা করবেন না, সে আমার কাছে পৃথিবীর সবথেকে বেশি ভালো থাকবে। সেজুতি হেসে ফেলল, তাই? অবশ্যই, আমার আদরের বউ বলে কথা। রুদ্র আবার পাজাকোলে নিতেই সেজুতি ব্যস্ত কণ্ঠে বলল, আবার কি হলো? আদরের বউকে আদর করতে নিচ্ছি। সেজুতি চোখ কপালে তুলে বলল, আবার? রুদ্র নাকে নাক ঘষল। জি হ্যাঁ, সেজুতি আর্তনাদ করে বলল, কিন্তু আমি গোসল করেছি, প্রয়োজনে আবার করবেন। সেজুতি চুপ করে গেল, মনে মনে চাইল, এই ভালোবাসার যেন শেষ না হয়, অবিরাম চলুক, আপনার আমার অবাধ্য প্রণয়। ______। গাড়িটা বাড়ির সামনে এসে জোরে ব্রেক কষল। রুদ্র হন্তদন্ত হয়ে নেমে দরজা ধাক্কাল। দরজা খুললেন মুনারা। রুদ্রকে দেখতেই মুখটা হা হয়ে এল। পরপর সামলে নিলেন নিজেকে, হেসে বললেন, এসো বাবা, ভেতরে এসো। এই সেজুতি এদিকে আয়, দেখ কে এসেছে। রুদ্র বসো তুমি, ঘামে ভিজে কি অবস্থা, আমি একটু শরবত করে আনি। রুদ্র শুধু মাথা ঝাঁকাল, তার চোখ অন্য কাউকে খুঁজতে ব্যস্ত। মুনারা রান্নাঘরে এসে মুখ টিপে হাসলেন। নূরজাহান লাউ শাকের বালি হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে কুচি কুচি করে কাটছেন। দুপুরে রান্না হবে। সেজুতির লাউ শাক ভীষণ পছন্দ। মুনারাকে হাসতে দেখে বললেন, হাসতাছ ক্যা? আপনার নাত জামাই এসছে আম্মা। নূরজাহান অবাক হয়ে বললেন, এর মধ্যে? হ্যাঁ। নূরজাহানও হেসে ফেললেন, কয়েকটা দাঁত পড়েছে তার, দারুণ লাগে হাসলে। গমগমে কণ্ঠে বললেন, আহাগো, কত ভালোবাসা। মায়ের ডাক শুনে ভেতরের ঘর থেকে সেজুতি বেরিয়ে এলো। রুদ্র তখন মুনারার দিয়ে যাওয়া লেবুর শরবত খাচ্ছে। ফুলো পেট নিয়ে বসার ঘরে আসতেই চমকে উঠল রুদ্রকে দেখে। রুদ্রর যেন প্রাণ ফিরেছে এতক্ষণে। সেজুতি বিস্ময় চোখ পিটপিট করে বলল, তুমি? রুদ্র গ্লাস রেখে দাঁড়িয়ে পড়ে হা হুতাশ করে বাচ্চাদের মতো বলল, আমার তোমাকে ছাড়া চলছে না সেজুতি, তাই চলে এলাম। সেজুতি আগের থেকেও অবাক হয়ে বলল, আমি তো পরশুই এলাম। তো? আমি তো আসতেই দিতে চাইনি। প্রথম বাচ্চা বাবার বাড়ি হয় ব্লা ব্লা এসব বলেই তো তোমাকে নিয়ে এলেন ওনারা। আর তুমিও চলে এলে। আমার যে তোমাকে ছাড়া ঘুম আসে না তার কি হবে? তাই বলে এত দূর ছুটে এলে?
সবে 9টা বাজে। রওনা দিয়েছ কখন? বলতে বলতে সেজুতি এগিয়ে এসে রুদ্রর মুখ গলার ঘাম ওড়না দিয়ে মুছিয়ে দিতে লাগল। রুদ্র বলল, ভোরে। সেজুতি মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, এ কোন পাগল? রুদ্র হেসে সেজুতির ভারী কোর চেপে নিজের কাছে টেনে এনে বলল, আমি শুধু আপনার পাগল মিস সেজুতি। জানেন না আপনি? সেজুতি হেসে উঠল। তখন নূরজাহানের খুব খুব কাশির শব্দ ভেসে এলো। দুজন ছিটকে দুদিকে সরে যেতেই নূরজাহান মিটিমিটি হেসে বললেন, তা নাতজামাই, এত তাড়াহুড়া কেন? একটা হইতে না হইতে আরেকটা লইবা নাকি? সেজুতি জিভ কামড়াল। লজ্জায় তার মরিমরি অবস্থা। রুদ্র অসহায় চোখে চেয়ে নূরজাহানেকে সালাম দিল। নূরজাহান সালামের উত্তর নিয়ে বললেন, ডেট কিন্তু 2 দিন পর। চিন্তা থাকলেও উপায় নাই। সেজুতি হাসফাস করে বলল, উফ, দাদু থামতো তুমি। আইচ্ছা, থাইম্মা গেলাম। মুনারা ব্যস্ত ভীষণ। রুদ্রর জন্যে নাস্তা বানাচ্ছেন তিনি। রুদ্রর ড্রাইভার ফল মিষ্টি দিয়ে গেলে নূরজাহান ও রান্নাঘরে ছুটলেন। সেজুতি রুদ্রকে নিয়ে ওয়াশরুম নিয়ে গেল। হাত মুখ ধোবে সে। জীবন ভারী সুন্দর চলছে। কোনো ঝামেলা নেই। ডেলিভারির ডেট পড়েছে। 2 দিন বাদে একটা ফুটফুটে সন্তান আসবে কোলে। এদিকে আরিশাও 3 মাসের গর্ভবতী। সেও মা হবে। রেহান এখন পুরোপুরি মানসিক রোগীতে পরিণত হয়েছে। কাউকে দেখলেই তেড়ে যায়। নিজেই নিজেকে ক্ষত বিক্ষত করে কামড়িয়ে। অরুণার নামাজ কালাম সংসার এসবেই দিন কাটাচ্ছেন। 2 ছেলে পুত্রবধূ নিয়ে খারাপ যাচ্ছে না দিন। সেজুতি তোয়ালে নিয়ে দাঁড়িয়ে। রুদ্র বের হতেই হাতে দিয়ে বলল, মা কেমন আছে? কাল রাতেই না কথা বললে তো। তারপর কতগুলো ঘণ্টা পেরিয়েছে। ও আচ্ছা, আপুর কি অবস্থা? রুদ্র ভ্রু কুচকে তাকাল। সেজুতি, 2 দিন এসেছ মাত্র। এর মধ্যে এমন কি পাল্টাবে? সেজুতি মুখ ভ্যাংচাল। হঠাৎ কিছু ভেবে উৎফুল্ল হয়ে বলল, আপনি এসেছেন একটা ব্যাপার ভালো হলো। আমি চেয়েছিলাম আমাদের সন্তানকে প্রথম আপনি কোলে নেবেন। সে যেন অবিকল আপনার মতো হয়। আপনি কিন্তু ডেলিভারির আগে যাবেন না। রুদ্র বলল, মাথা খারাপ? তোমাকে সাথে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। ঘুম হারাম করার ইচ্ছে আমার নেই। সেজুতি দুষ্টুমি করে বলল, এরপর রোজ ঘুম হারাম হবে। বাবু রাতে খিদেও কাঁদবে আর ওর কান্নায় আপনি ঘুমাতেই পারবেন না। রুদ্র সেজুতির নাক টেনে দিয়ে বলল, সমস্যা নেই। 3 জন একসাথে জেগে থাকব। ও ঘুমালেই আমি তোমাকে আদর করব না হয়। সময় নষ্ট করা চলবে না। সেজুতি বুকে ঘুষি মেরে বলল, ছি, অসভ্য। রুদ্র আউড়ে উঠল সেই চিরচেনা বুলি। প্রেমে অসভ্য হওয়া বাধ্যতামূলক। না হলে প্রেমিকের সার্থকতা কোথায়? ও সরি, আমি তো এখন আর প্রেমিক নই। আমি যে আপনার স্বামী। কদিন পর আপনার সন্তানের বাবাও হচ্ছি। সেজুতি মুচকি হেসে হৈ হৈ করে বলল, এরপর আমরা একসাথে বুড়ো হব। আর নাতি নাতনিদের ছোটাছুটি দেখব। রুদ্র বলল, শুধু দেখব না, আমরাও ওদের সাথে ছুটব। আমি হাঁপিয়ে গেলে তুমি আঁচল দিয়ে আমার ঘাম মুছিয়ে বলবে, ভালোবাসি। উত্তরে আমি তোমার গালে চুমু খেয়ে বলবো, আমিও ভালোবাসি। বলেই চুমু খেল রুদ্র। সেজুতি খিলখিল করে হেসে উঠল। তাল মেলালো রুদ্রও। রান্নাঘর থেকে ওদের হাসির শব্দে প্রাণ জুড়ালো মুনারা আর নূরজাহানের। দুজনেই প্রার্থনা করলেন, রুদ্র সেজুতির প্রণয় সারাজীবন অটুট থাকুক। ঠিক এইভাবে দুজন দুজনকে ভালোবাসুক। সমাপ্ত।